আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানা রকম জিনিস হয়। আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। এবং আমরা আমরা আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা, অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না, সেই সিকিউরিটির জিনিসগুলো আমাদের দেখতেই হবে, তাই না? আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না, কোনো সম্ভাবনা নেই। আমরা শুনেন, দুই পক্ষ যদি রাজি হয়, এটা আপনার একটা ভেবেই দেখেন না, একটু যুক্তি দিয়ে দেখেন। দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো, তো ওরা সম্মতি নিয়েই তো যাচ্ছে, তাহলে কনফ্লিক্টটা কি করে যায়? আর কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না। আমরা দুপক্ষেই বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকুতে বন্ধ না করে, এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে, কোনো এইড আমাদের এখান থেকে যাবে না। এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এবং এইটা আমি বারে বারে কিন্তু বলেছি, আপনারা ছেপেছেন অনেকে। রোহিঙ্গা ইস্যুর বাইরে আমাদের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্লিজ ওই বিষয়ে কোনো আলাপ হবে না। এটা রোহিঙ্গার উপরেই আমরা ডেকেছি, আপনারা দেখেছেন যে আমরা আমি পরিমল পাবনা ডেইলি স্টার থেকে। আমরা যেহেতু বিবেচনা করছি, এই কথাটা বলছি, তাহলে ক্রস বর্ডারের মানে আমাদের সীমান্তের ঠিক কোন জায়গা দিয়ে এই ক্রস বর্ডার চ্যানেলটা হতে পারে, সেটা আমাদের বিবেচনায় কি আছে? ভাই, রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। দুপক্ষ যদি, সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্য আবারও বলছি, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনো সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয়, তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব। কারণ সেখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের একটা জিনিস আমরা যদি অ্যাগ্রি করতে যাই, আপনি যে কথাগুলি বললেন, রুটগুলি দেখতে হবে। অন্যরা যেটা বললেন, আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে হবে, তাই না? আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে, সেইটার অবস্থা কি, হ্যাঁ, সেইগুলো আমাদের দেখতে হবে। এইটার ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা, সেগুলো আমাদের দেখতে হবে। বহু কিছু বিবেচনার আছে। এটা কি একজনের সিদ্ধান্ত নাকি রে ভাই? এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি, এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাইনি। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে, তখন আমরা বিবেচনা করব। বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব। মাননীয় উপদেষ্টা, আমার নাম রবিউল হক, আমি খবরের কাগজে। আমরা যতটুকু দেখেছি যে আপনি একটু আগে বলেছেন যে আমাদের নতুনভাবে রোহিঙ্গা গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নাই, অবস্থাও নেই। সেখানে 1,20,000 গত 1 বছরের মধ্যে ঢুকে গেছে। এইটা কেন ঢুকতে দেওয়া হলো, এই একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে আমরা এতদিন দেখেছি যে মিয়ানমারের কর্তৃপক্ষ এবং এদের কথা এবং কাজের বা এদের প্রতিশ্রুতি কখনো রাখে নাই, এটা একেবারে প্রমাণিত। এখন আমরা ওখানে যদি হিউম্যানিটেরিয়ান চ্যানেলে দিই বা তাদের একটা কন্ডিশনে আমরা নিয়ে আসি, সেখানে তাদের স্টেবল হওয়ার পরে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন হবে, এর কোনো নিশ্চয়তা আছে? 1923 সালের থেকে 1924 সালের জুলাই আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক লোক এসছেন যুদ্ধকালীন অবস্থার কারণে, নিরাপত্তাহীনতার কারণে তারা এসেছে। 2023 থেকে 2024 সালের মাঝে আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে। তারপরে কিছু কিছু লোক এসছেন খাদ্যাভাবের জন্য। আমরা সম্প্রতি কিছু নিউ অ্যারাইভাল তাদেরকে জিজ্ঞেস করেছি, ইনসিকিউরিটির কারণে অনেকে আসছেন এবং খাদ্য ঔষধ ইত্যাদির অভাবে আসছেন। এটা একটা মিক্সড পিকচার। কিন্তু আগের যে ওই সময়টাতে যে বিশাল ফ্লো, সে ধরনের কিছু এখন হচ্ছে না। যাও হচ্ছে সেটাও আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না। সেই কথাটি আমরা পরিষ্কার আরাকান আর্মির কাছে বলেছি। আমরা একটা সীমার কাছে এসে গেছি, এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে যে রোহিঙ্গা যাতে আর বাংলাদেশে না আসে তার চেষ্টা তারা করবেন, আমরা সেটা প্রমাণ দেখতে চাই। এবং আর মনে রাখবেন, আমাদের এই আলোচনাগুলো আমরা প্রধানত
জাতিসংঘকে মাঝে রেখে করি। আমরা একটা এস্টাবলিশড স্টেট, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটির একটা ব্যাপার আছে সারা দুনিয়ার কাছে। একটা নন স্টেট অ্যাক্টরে সেটা নাই। সেই কারণেই আমরা জাতিসংঘকে মাঝে মাঝে রেখে এই আলোচনাগুলো করছি। আমরা তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা সবসময় পর্যবেক্ষণে রাখবো। একটা যখন আপনি যে কোনো একটা আলাপে যান, আমি কোনো কারো সম্পর্কে ঢালাও মন্তব্য করতে চাই না। যতক্ষণ না পর্যন্ত বিশ্বাসভঙ্গের কারণ দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাসভঙ্গকারী বলবো না। এইভাবে নেগোসিয়েশন হয় না। আমার নাম সাবিহা, আমি এএফপিতে কাজ করি। আমি আসলে আমার আগের যে সহকর্মী প্রশ্ন করেছেন তারই কিছুটা এক্সটেন্ডেড ভার্সন একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আরাকান আর্মির সঙ্গে আপনাদের যোগাযোগ হচ্ছে, এটা আপনারা একাধিকবার বলেছেন। তো আপনারা যে শুভ ইচ্ছা নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, আপনি বলছেন যে ঢালাওভাবে কাউকে আপনি অভিযুক্ত করতে চান না, কিন্তু বাংলাদেশ থেকে 200 জেলে তো তারা ধরে নিয়ে গেছে এবং রেগুলার এই কিডন্যাপিং চলছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আগের মতো ইনফ্লাক্স নাই, তার কারণ রোহিঙ্গাই তো নাই। এখন তো 3-3.5 লাখ আছে, তার মধ্যে আইডিপি আছে 2012 সাল থেকে, বেশিরভাগ তো অলরেডি বাংলাদেশে চলে এসেছে। তা আপনি এনশিওর করবেন কিভাবে যে আরাকান আর্মি হোক বা ওখানকার যে প্রশাসন, সেখানে সত্যিকার অর্থে রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন থাকবে? এরকম কোন চুক্তি কি আপনাদের মধ্যে হবে যে তারা আমাদের এখান থেকে এই 12 লক্ষ লোক ফেরত দেবে? এরকম কোনো নিশ্চয়তা পাবেন কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন আসলে সার্কুলেটিং অনেক ধরনের গুজব যে এই হিউম্যানিটেরিয়ান এইড চ্যানেল নিয়ে আপনাদের সঙ্গে সেনাবাহিনীর খুব যুদ্ধ চলছে, এটা কতটা সত্য? দ্বিতীয়টা আমি বলছি একেবারেই গুজব। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে, একেবারে এক সমতলে। এখানে কোনো ফাঁক ফকর নাই। 2 নম্বর কথা হচ্ছে, আপনি প্রতিপক্ষকে বিশ্বাস করবেন কি করে? আপনি তাকে কিছু কথা বলেছেন, সেই কথাগুলি সে মানছে কিনা? আমরা তো বলছি উই ওয়ান্ট টু, আমরা রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন দেখতে চাচ্ছি। এথনিক ক্লিনজিং কিংবা অ্যাপার্থাইড শাসন, এগুলো আমরা মানি টানি না। অ্যাপার্থাইড গত শতাব্দীতে আমরা সভ্যতার পেছনে ফেলে এসেছি। আমরা দেখবো আগামীতে তারা এটা করছেন কিনা, তাদের একটু সময় দিয়ে দিচ্ছে। আপনি তো সময় দেবেন তাই, কিন্তু সেটা যদি না করে তখন আমরা এটা একটা বিশ্বাসভঙ্গ বা আমরা ধরে নেব এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা। কিন্তু তার আগে ইউ ডোন্ট ওয়ান্ট টু জাজ। মাননীয় উপদেষ্টা, আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার একটা ছোট প্রশ্ন আপনার 2টা কথার প্রেক্ষিতে। একটা হচ্ছে, আপনি বলেছেন যে অংশীজনদের সিদ্ধান্তে, সকল অংশীজনদের সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং শেষ যে প্রশ্নটির উত্তরটি আপনি দিলেন যে সেনাবাহিনীর সাথে আপনাদের কোনো ধরনের মতবিরোধ নাই, বিশেষ করে করিডোর ইস্যুতে। আমার ঠিক প্রশ্নটা এখানে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি অ্যান্টি ভাইব তৈরি হয়েছে এই সরকারের প্রতি, সেটি আপনাদের একটা কথার প্রেক্ষিতেই হয়েছে বা নানা কারণে হয়েছে। ফলে এই সংকটটি তৈরি হয়েছে যেটি হয় যে নিজেদের মধ্যে একটি সমন্বয়হীনতার কারণে। এবং আপনি সেই অংশীজনদের কথা বলছেন, আপনার কি ধারণা যে আপনাদের যে অংশীজনরা যারাই রয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনাদের বিভিন্ন উপদেষ্টা মধ্যে, তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং সেটির কারণেই বাংলাদেশের মানুষের কাছে এই ভাইবটি, মেসেজটি পৌঁছেছে? আপনার এই প্রশ্নটির উত্তর আমি দিতে চাইনি, কিন্তু আমি এখন দিতে হচ্ছে। আমি আশা করেছিলাম আপনারা এটা খুঁজে বের করবেন। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন না। তারা এটা বলছে, তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতীয় সংঘকে নিয়ে। আরে ভাই, জাতীয় সংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। আপনি জাতিসংঘ, আমেরিকা সবাইকে টেনে আনলেন, আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি, তার মধ্যে জড়ালো আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক। এই প্রচারণাটা কোথেকে এসে আপনার হিসাব করে দেখেন। এটা কি বাংলা? আর এই আমি বলি, আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয়, ক্ষতিগ্রস্ত হবে কে? এটা আমি আগেও বলেছি, প্রকাশ্যেই বলেছি।
ক্ষতিগ্রস্ত হবে, তার কিছু বলছে? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি অফ প্রফেশনালস একবার সরাসরি বলেছি, টেপও আছে সেটা। হ্যাঁ, তো ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশন, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার, আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন নাকি কোত্থেকে এসছে? প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না, যারা করেছেন করেছেন, এখন বন্ধ দেন রে ভাই, দেশের স্বার্থ বলে একটা কিছু আছে। আমি এগুলো বলতে চাইনি, আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবে। আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই? সরকার সব কথা বলবে কেন? আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন নয়, কিন্তু আমাকে বলা হবে। সরকারের ভিতরে আমার ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নেই। আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি, খুব ক্লোজলি কাজ করি। দেখেন ভয়াবহ অবস্থা। আমি গেলাম 18 এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে, এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড টেবল, সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম। ফেরার পথে রামো ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন এক বেলা চা খেয়ে যেতেন। আমি গেলাম, কারণ 1 লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো, আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন। আমি ওনার সঙ্গে চা খেয়ে আধা ঘন্টা ছিলাম, বেরিয়ে গেছি। প্লেনে চড়ে বাড়িতে বসতে বসতে সে পোর্টালে বেরিয়ে গেল যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য। ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন? কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে, এর অবস্থাতে আমাদের কাজ করতে হয়। নিরাপত্তা উপদেষ্টা, আমি মুক্তা বৈশাখী টেলিভিশন থেকে বলছি। আপনার লাস্ট যে উত্তরটা সেটা দিয়েই আমি কোশ্চেন করতে চাই যে আপনি মিয়ানমার যদিও আমাদের প্রতিবেশী, তারপরে হচ্ছে রোহিঙ্গাদের আমরা ভার বহন করছি গেল 8 বছর। আপনি বলছেন যে তাদের প্রত্যাবাসনে আমরা মিয়ানমারকে বিশ্বাস করতে চাই। গেল 8 বছরও কিন্তু আমরা এটাই দেখেছি যে বিগত সরকারও কিন্তু বলেছে যে আমরা বিশ্বাস করতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে। এরকম অনেক টেন্টেটিভ টাইম তারা দিয়েছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে। 2018 সালে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিতেও বলেছিল ফেব্রুয়ারিতেই তাদের ফিরে যাওয়ার কথা ছিল, তখন আমরা দেখেছি ফেরত যায়নি। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠাতে পারিনি। তো আপনিও হচ্ছে তাদেরকে বিশ্বাসের কথাই বলছেন। তো এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই বিশ্বাসের টেন্টেটিভ টাইমটা আসলে কতদিনে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবো, এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এইট চ্যানেল নিয়ে আসলে কোনো ধরনের মাত্র কথা হয়েছে, এটা নিয়ে কোথায় রুট হবে, কে আসলে দেখবে, এগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তার মানে এটা কি জাতিসংঘ শুধু মুখে মুখে প্রস্তাব দিয়েছে কিনা, এইটার হচ্ছে অবস্থা কি, তারা কি লিখিত কোনো প্রস্তাব দিয়েছে কিনা? কারণ এর মধ্যে জাতিসংঘের সঙ্গে কথা বলা হয়েছে, তারা বলেছে যে আমরা বোধ পক্ষের সঙ্গে কথা বলে দেন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এইটা আসলে কোন পর্যায়ে আছে, যে কোন দিকে রুট হবে, কার তত্ত্বাবধান হবে, কিভাবে, কোনো কিছুই এখন পর্যন্ত ঠিক হয়নি। এই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন, কোন পর্যায়ে আসলে আছে। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের জবাব দিই। আপনি কি সত্যি সত্যি মনে করেন যে আমরা দায়িত্ব নেওয়ার আগে there was any serious effort on the part of the government of Bangladesh to resolve this issue? বাংলাদেশের তরফ থেকে এমন কোন বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা 7 বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে? ইস্যুটা তো মরেই গেছিল ভাই, ইস্যুটা মরে গেছিল, সেটাকে টেনে তুলতে হয়েছে। এমনিতেই ইউনাইটেড নেশনস আপনার একটা কনফারেন্স দিয়ে দিবে, কতটুকু শ্রম ব্যয় করতে হয় বোঝার চেষ্টা করেন। তারপরে এই কনসেনসাস যে ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমস্যা, গ্লোবাল কনসেনসাস আকাশ থেকে পড়েনি ভাই। এই যে 1,80,000 গত 7 বছর আনতে পেরেছে নাম্বারটাতে দিয়েছে সেই 6 বছর আগে, আর 8 লক্ষের হিসাব আনতে পেরেছে।
সুতরাং বিশ্বাস অবিশ্বাসের কথা ওইভাবে বলবেন না। আমাদের তরফ থেকেই তো উদ্যোগ ছিল না কেন সেটা আমি আর বিস্তারিত বলবো না, আপনারা ভেবে নেবেন। সব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আচ্ছা, 2 নম্বর কথা, ফেব্রুয়ারিতে আমার সঙ্গে বৈঠক হয়েছে মিয়ানমারের, তারা বলেছে 1,80,000 তারা এটা পাবলিক করবে। আমার সঙ্গে করলো 2 মাস পরে করলো, তো সেটা কথাটা তো রাখলো। তারপরে আমি অবিশ্বাস করে বসবো? বিশ্বাসযোগ্যতাটা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে, এর জন্য সময় লাগে। চট করে আপনি বলতে পারেন না যে আমি ওকে আমি বিশ্বাস করি। এইভাবে ডিপ্লোমেসি হয় না রে ভাই। ইটস এ ভেরি ভেরি these things will have to be very very carefully handled. ও জাতিসংঘে শুনুন, আমি একটা কথা বলি, জাতিসংঘের কোনো কাজই লিখিত হয় না আনলেস দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট। আমি তো ওখানে অনেক বছর কাজ করেছি। কোনো এগ্রিমেন্ট না হলে সকল পক্ষের সম্মতি এবং কিভাবে এইগুলো মোটামুটি যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে নির্ণীত হবে ততক্ষণ পর্যন্ত কিছুই লিখিত হবে না। থ্যাংক ইউ। আমার মনে হয় এই শেষ না, আমাদের আরেকটা প্রেস কনফারেন্স আছে। আচ্ছা বলেন। স্যার, আমি মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে আছি। দীর্ঘদিন ধরে কলিগরা তো প্রশ্ন করলোই, ফিরে যাবে না সেটা আমি করছি না, কিন্তু গোয়েন্দা সংস্থার স্পষ্ট কিছু প্রত্যেক বছরই তারা রিপোর্ট দেয়। আমাদের পার্বত্য অঞ্চলের কমপক্ষে 2 জন উপজেলা চেয়ারম্যান আছে যারা আসলে তাদের পূর্বপুরুষ বাংলাদেশে এসেছিল, তারা রোহিঙ্গা, এবং এখন তারা সরাসরি রাজনীতির সঙ্গে অংশ নিয়েছে। গেল সরকারের সময়ে তারা প্রতিদ্বন্দ্বিতাও করেছে, এবং তৃণমূলে এরকম সংখ্যাটা অনেক। এবং আমাদের যেমন আদমশুমারি হয়, জনশুমারি হয়, আমার ওদের ওরা হয় না। অর্থাৎ আপনারা যে একটা ফিগার দিচ্ছেন 12 লক্ষ, ভেতরে কি আসলেই 12 লক্ষ আছে নাকি সারা দেশে তারা ছড়িয়ে গেছে? মানে এটা কতটা জটিল ক্রাইসিসের মধ্যে আমরা আছি, এই বিষয়টা যদি একটু বলতেন। আমি যত জানি যে তারা এখন বরগুনায়ও চলে গেছে, পটুয়াখালীতেও চলে গেছে, আসলে অবস্থাটা কি? দেখুন, রোহিঙ্গাদের সংখ্যা কত এইটা রেজিস্ট্রেশন এবং এটা বায়োমেট্রিক্স ডেটা ভেরিফিকেশন এটা করে UNHCR, তারা সেটা করে থাকেন। এবং রোহিঙ্গারা এখন এটা কিন্তু 12 লক্ষ লোক একটা ক্যাম্পের ভিতরে থাকে। সেই ক্যাম্প থেকে 2-4 জন যদি বেরিয়ে যায়, কোথাও চলে যায়, সেটা নিরূপণ করা আমাদের জন্য কঠিন। এবং যেটা হয়েছে খুব দুঃখজনক, যেটা UNHCR এর সঙ্গে আমাদের একটা MOU ছিল, এখনো আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তাতে বলা হয়েছে রোহিঙ্গাদের যে বায়োমেট্রিক ডেটা, হাতের ছাপ, চোখের ছবি, এগুলোর মালিক হচ্ছে বাংলাদেশ এবং UNHCR, কাস্টোডিয়ান হচ্ছে বাংলাদেশ এবং UNHCR। এটা প্রায় 7 বছর ধরে আমরা যে মালিকানা দাবি করি নাই, UNHCR এর কাছ থেকে আমরা কোনো ডেটাই চাই নাই। ইলেকশন কমিশনের সঙ্গে আমার আলাপ করলাম, আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের ডেটাবেজের সঙ্গে রোহিঙ্গা ডেটাবেজের যোগাযোগ আছে কিনা। তারা বললেন এই কথা তো কেউ বলে নাই। এটা না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এখন এই বায়োমেট্রিক ডেটা যেটা আমরা UNHCR কে বলেছি, আমরা সেটার মালিক, অ্যান্ড উই আর সভরেন, ইউ আর নট। ডেটা দিতে হবে, ডেটা দিয়ে এখন তারা দেবে, সেই ডাটাটা আমরা উপযুক্তভাবে, ভাই দেশের ভেতরে যে কি অবস্থা বলে বোঝাতে পারবো না। দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস, রাইট? কেউ এটা নিয়ে কথা বলে না। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি বললেন, এইটাও আমাদের নিরসন করতে হচ্ছে। এখন এই ডেটাবেজ, আমাদের ডেটাবেজে এটা যাবে, আমরা ক্রস চেক করব, তখন আমরা বুঝতে পারবো যে এটা যদি ইন্টারঅপারেবল হয়, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো যে আমাদের জাতীয় মানে রোহিঙ্গা বেজের কোনো কিছু আমাদের জাতীয় ডেটাবেজে ঢুকে গেছে কিনা আমরা বের করে ফেলবো। তখন ইটস ভেরি সিম্পল। মিশু, তো এই কাজটি হয় নাই, বোঝেন না ভাই কোন জায়গাতে আছে। থ্যাংক ইউ আমাকে অপরচুনিটিটা দেওয়ার জন্য। একটাই কোশ্চেন ছোট্ট, সেটা হচ্ছে কি স্যার আপনি বলছিলেন যে সেখানে একটা ফেমিন লাইক সিচুয়েশনের কারণে আমাদের বর্ডারে ইতিমধ্যে হচ্ছে গিয়ে বেশ কিছু রাখাইনিজরা বা অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন এসেছে, প্লাস হচ্ছে গিয়ে একটা আসার সম্ভাবনা আছে।
তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমরা দেখি যে প্রতি বছর জেআরপি ঘোষণা করা হয় খুব ঘটা করে, সেইখানে জাতিসংঘ এখন পর্যন্ত গত 8 বছরে কখনোই সম্পূর্ণ ফান্ড জোগাড় করতে পারেনি। তো রাখাইনে ওইখানকার মানুষদের জন্য যে তারা ওই যে ত্রাণটি নিয়ে যাবে সেটা সম্পূর্ণ দিতে পারবে কিনা। আমার উদ্বেগের জায়গাটি হচ্ছে গিয়ে যদি তারা প্রপার ত্রাণ সেখানে দিতে না পারে, তাহলে দেখা যাবে যেই উৎস থেকে ত্রাণ আসছে সেই দিকে ওই দিককার মানুষগুলো ছুটে চলে আসবে। এই বিষয়টি আপনারা বিবেচনা নিয়েছেন কিনা? প্রথম কথা হচ্ছে ত্রাণের 1টি পয়সা বাংলাদেশের ভাগ থেকে যাবে না, 1টি পয়সা, 1টি পয়সা আমাদের ভাগ থেকে যাবে না। আমাদের জেআরপিতে যেটা বলা আছে 1টি পয়সা সেখান থেকে যাবে। রোহিঙ্গা ঋণের ত্রাণের সামান্যতম অংশ ওখানে যাবে না, যাবে না। ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। যদি হয় এটা কিন্তু বিশাল এক যদি। থ্যাংক ইউ। না 2 নম্বর জেআরপির কথা বলে যে না ভাই এইগুলো এত তো আমরা এখনো বলতে পারবো না কি, আমরা সেখানে যাইনি তো রে ভাই, আসল জিনিসটাই হয় নাই। বাচ্চাই জন্মায় নাই, আপনাদেরকে বোতল দুধ খাওয়াবেন না।